হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোলজিস ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব অনলাইন ট্রানজাকশানস বা অনলাইন ট্রানজাকশানসের টাইপের ব্যাপারে, মানে কত ধরনের অনলাইন ট্রানজাকশানস আছে সেগুলোর ব্যাপারে। যেমন তোমরা নাম শুনেছো যে আরটিজিএস ট্রানজাকশানস, এনইএফটি ট্রানজাকশানস, আইএমপিএস ট্রানজাকশানস এবং ওয়্যার ট্রানজাকশানস। তো ফ্রেন্ডস, যত রকমের অনলাইন ট্রানজাকশানস আছে বা যেগুলো হয়ে থাকে সেগুলোর ব্যাপারে কিন্তু আজকে আলোচনা করব। তো ফ্রেন্ডস, অবশ্যই বলবো যে পুরো জানকারি পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবে, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে অল বাটনও ক্লিক করবে, কারণ তাহলে যখন আমি ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার আগে জানতে হবে এগুলোর ফুল ফর্ম কি, যেমন এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস। তো এনইএফটি মানে হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, আর আরটিজিএস মানে হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টস, আর আইএমপিএস এর মানে হলো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসেস। আর একটা যেটা সেটা হলো ওয়্যার ট্রান্সফার। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংকিং ট্রান্সফার করার জন্য, মানে ইন্টারন্যাশনালি টাকা লেনদেন করার জন্য ব্যবহার করা হয়। তো এই ওয়্যার ট্রান্সফার কি এবং এটা কীভাবে কাজ করে বা এর পুরো ডিটেলস এই ব্যাপারে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি। তো সেটা দেখতে চাইলে তোমরা কিন্তু উপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই যে তিন রকম ট্রানজাকশানস, এনইএফটি, আরটিজিএস এবং আইএমপিএস, এই তিনটার মধ্যে কি ডিফারেন্স আছে সেটা জানার আগে কিন্তু আমাদের মেইন জিনিস যেটা জানতে হবে সেটা হলো তিনটা ফ্যাক্টর আছে। কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে এই যে লেনদেনগুলো হয়, লেনদেনগুলো হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টর ইম্পর্টেন্ট সেগুলো আমাদের জানতে হবে। তো ফ্রেন্ডস, সবার প্রথম ফ্যাক্টর হলো ফান্ড ভ্যালু, মানে কতটা টাকা ট্রান্সফার হচ্ছে সেটার উপর নির্ভর করবে যে কোন ট্রানজাকশনের মাধ্যমে এটা হবে। সেটার উপরেই কিন্তু নির্ভর করবে যে সেটা কোন ধরনের ট্রানজাকশনের মাধ্যমে করা হবে, সেটা কি আরটিজিএসে হবে নাকি সেটা এনইএফটিতে হবে নাকি সেটা আইএমপিএসে হবে। সবার প্রথম যেটা ফ্যাক্টর সেটা হলো ফান্ড ভ্যালু। ফান্ড ভ্যালুর উপর নির্ভর করেই কিন্তু ঠিক করা হবে যে কোন ধরনের ট্রান্সফারে, মানে কোন ধরনের ট্রানজাকশন ব্যবহার করা হবে এই টাকাটা লেনদেন করার জন্য। তো দ্বিতীয় ফ্যাক্টর হলো টাইমিং, মানে কোন সময় পেমেন্টটা করা হচ্ছে। কোনো পেমেন্ট অপশনের সময় থাকে 24x7, মানে যখন তখন ট্রান্সফার করা যেতে পারে। 24x7 মানে সপ্তাহে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে কিন্তু ট্রান্সফার করা যেতে পারে। আবার কোনো সিস্টেমে যেটা, মানে কোনো ট্রানজাকশন সিস্টেমে যেটা টাইমিং থাকে সেটা কিন্তু একটা লিমিটেড টাইম থাকে, একটা পার্টিকুলার টাইম থাকে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে কিন্তু টাকাটা ট্রানজাকশন করা যাবে, মানে সেই ট্রানজাকশন সিস্টেম আর কি এই টাইমের মধ্যে এই টাইমে করা যাবে। তো ফ্রেন্ডস, এরকম কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি আছে টাইমের, কোনোটা 24x7, কোনোটা আবার সপ্তাহে কোন বারে হবে, বা কোনোটা আবার কোন টাইম হবে, পার্টিকুলারলি এই টাইম থেকে এই টাইম হবে। তো টাইমের উপরও নির্ভর করে কিন্তু কোন ট্রানজাকশন ব্যবহার করা হবে এটা ঠিক করা হয়। তো তৃতীয় যে ফ্যাক্টর সেটা হলো ফান্ড সেটেলমেন্ট স্পিড, মানে কতটা স্পিডে টাকাটা আর কি লেনদেন করতে হবে, মানে তোমার কি তাড়াতাড়ি করতে হবে নাকি তোমার দেরি করতে হবে। যদি দেরি করো তার জন্য কিন্তু আলাদা ট্রানজাকশানস, যদি তাড়াতাড়ি করো তার জন্য কিন্তু আলাদা ট্রানজাকশানস। তো টাকাটা ট্রানজাকশানস আমার এই মুহূর্তে করতে হবে নাকি সেটা পরে করলেও চলবে। তো এই যে টাকার ট্রান্সফারের যে স্পিডটা, এটার উপরেও নির্ভর করে কিন্তু যে কোন ট্রানজাকশান ব্যবহার করা হবে সেটা, কারণ প্রত্যেকটা ট্রানজাকশনের কিন্তু আলাদা আলাদা স্পিড থাকে, কোনোটা তাড়াতাড়ি হয়ে যায় বা কোনোটা টাইম লাগে বা কোনোটা একদিন দুদিনও লাগে। তো এর উপর ভিত্তি করেই কিন্তু নির্ভর করা হয় যে যদি তাড়াতাড়ি দরকার হয় তাহলে কিন্তু এই ট্রানজাকশন ব্যবহার করা হবে, বা যদি দেরি করা তাহলে কিন্তু এই ট্রানজাকশন ব্যবহার করলেও চলবে। সুতরাং টাইমিংয়ের ওপর এবং টাকা ট্রান্সফারের স্পিডের উপরও নির্ভর করে কিন্তু কোন ট্রানজাকশন ব্যবহার করা হবে সেইটা। আর এটাও বলে রাখা ভালো যে যতটা কম সময়ের মধ্যে টাকাটা ট্রান্সফার হচ্ছে বা লেনদেনটা হচ্ছে ততটাই কিন্তু আমাদের অ্যাডিশনাল চার্জেস পে করতে হয়। তো এই যে আলাদা আলাদা ট্রানজাকশন অপশানে আলাদা আলাদা যে চার্জেস হয়, কতটা কি অ্যাডিশনাল চার্জেস হবে বা কতটা কি এক্সট্রা পে করতে হবে আমাদের টাকা, সেটা কিন্তু ডিসাইড করে এই আরবিআই, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সবার লাস্ট যে ফ্যাক্টর সেটা হলো চার্জেস, মানে ব্যাঙ্ক যে চার্জেস প্রদান করে, মানে কতটা অ্যাডিশনাল চার্জেস আমাদের পে করতে হবে টাকা লেনদেনের ক্ষেত্রে, সেটা কিন্তু আরবিআই বলে দিয়েছে যে ব্যাঙ্ক থেকে টাকা লেনদেন হচ্ছে বা যে ব্যাঙ্কে টাকা লেনদেন হচ্ছে সেই ব্যাঙ্কে ডিসাইড করবে যে কতটা আমাদের অ্যাডিশনাল চার্জেস পে করতে হবে। যেমন ধরো এনইএফটি যে ট্রানজাকশান তাতে আলাদা চার্জেস আছে, আইএমপিএস আলাদা আছে এবং আরটিজিএসে আলাদা আলাদা আছে। তো কতটা টাকার ট্রানজাকশন করা হচ্ছে, মানে ট্রান্সফার করা হচ্ছে এবং কত তাড়াতাড়ি করা হচ্ছে এবং কতটা অ্যামাউন্ট করা হচ্ছে এবং কোন সময় করা হচ্ছে এবং কোন ট্রানজাকশন ব্যবহার করে করা হচ্ছে, এগুলোর উপর ডিসাইড করবে কিন্তু চার্জেস কতটা আমাদের অ্যাডিশনাল পে করতে হবে সেইটা। ভিন্ন ভিন্ন ট্রানজাকশানে কিন্তু ভিন্ন ভিন্ন চার্জেস আমাদের পে করতে হয়। এছাড়াও ফ্রেন্ডস, আমরা জানি যে গভর্নমেন্টেরও চার্জেস আছে যেটাকে বলে জিএসটি আর কি, তো এটাও কিন্তু আমাদের পে করতে হয় অ্যাডিশনাল চার্জেস হিসাবে। তো সবার আগে বলবো এনইএফটি ট্রানজাকশনের ব্যাপারে। তো এনইএফটি মানে আগেই বললাম যে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ফুল ফর্ম। তো এই যে ট্রানজাকশানস এটা কিন্তু সবসময় হয় না, এটা কিন্তু দিনে দুটো ব্যাচে হয় এবং পার্টিকুলারলি কোনো টাইমের মধ্যে হয়, মানে এর কিন্তু নির্দিষ্ট টাইম আছে, সবসময় কিন্তু এই এনইএফটিতে লেনদেন করা যায় না। এবং যদি তোমরা কাট অফ টাইমের পর ইনিশিয়েট করো তাহলে কিন্তু যে সেটেলমেন্টটা সেটা কিন্তু পরের দিন হবে। টাইমের মধ্যে না করতে পারলে, ইনিশিয়েট করতে না পারলে সেটা কিন্তু তার যে সেটেলমেন্টটা হবে, টাকা যে সম্পূর্ণ যে পৌঁছাবে গিয়ে ব্যাঙ্কে, সেটেলমেন্টটা কিন্তু তার পরের দিন হবে। তো বর্তমান সময়ে এই এনইএফটি ট্রানজাকশানস কিন্তু 12টা ব্যাচে হয়ে থাকে, সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু টাইম থাকে এর লেনদেনের। তো এর মধ্যে কিন্তু লেনদেন করতে হবে এনইএফটি করতে গেলে।
আর হ্যাঁ, একটা কথা অবশ্যই এটা জানতে হবে যে সানডেতে কিন্তু এই এনএফটি ট্রানজাকশনস হয় না, মানে রবিবার কিন্তু ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এনএফটি ট্রানজাকশনের মাধ্যমে তোমার টাকা সেটেলমেন্ট করতে পারবে না বা টাকা লেনদেন করতে পারবে না। তো এনইএফটির কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হলো যে কস্ট এফেক্টিভ, মানে অনেক অল্প খরচে বা অনেক অল্প চার্জেসে কিন্তু আমরা টাকা ট্রান্সফার করতে পারি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে। শুধুমাত্র একটা জিনিসই দেখতে হবে যে দুটো ব্যাংকের মধ্যে লেনদেন হচ্ছে সেই দুটো ব্যাংক এনইএফটি সাপোর্ট করে কিনা, তাহলে কিন্তু আমরা অনেক অল্প খরচে এবং সেই টাইমিংয়ের মধ্যে কিন্তু আমরা ট্রানজাকশন করতে পারি এনইএফটি ট্রানজাকশন ব্যবহার করে। আর বেশিরভাগ কিন্তু 99% ব্যাংকে এনইএফটি এনেবল করাই থাকে। আর দ্বিতীয় হলো আরটিজিএস, মানে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টস। তো এর মাধ্যমে কিন্তু আমরা 1 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে 20 লাখ এর উপরে কিন্তু আমরা টাকা লেনদেন করতে পারি। আর এই আরটিজিএস এর সবথেকে ভালো দিক বা অ্যাডভান্টেজেস হলো যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, মানে তাড়াতাড়ি টাকা ট্রান্সফার করার জন্য কিন্তু এই আরটিজিএসটা খুব ভালো জিনিস, কারণ এটা তুরন্তই কিন্তু মানে খুব সহজেই কিন্তু এক ব্যাংক থেকে যেই রিকোয়েস্ট পাঠানো হয় অন্য ব্যাংকে টাকা লেনদেন করানোর জন্য সঙ্গে সঙ্গে কিন্তু অন্য ব্যাংকটা অ্যাকসেপ্ট করে নেয়। তো এই আরটিজিএস কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রানজাকশনস টাকা লেনদেন করার ক্ষেত্রে। আর একটাই কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটা হলো যে চার্জেসটা একটু বেশি, যেহেতু এটা খুব তাড়াতাড়ি টাকা লেনদেন করিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এর চার্জেসটা এটা কিন্তু একটু বেশি পে করতে হয় ওই এনইএফটির তুলনায়। তো এটা কিন্তু একটা খারাপ দিক আছে। আর ভালো দিকটা অবশ্যই বললাম যে দ্রুত টাকা ট্রান্সফার হয়ে যায়। তো দ্রুত টাকা ট্রান্সফার করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু একটু বেশি অ্যাডভান্টেজেস চার্জেস দিতে হবে, তো এই জন্য কিন্তু ওই চার্জেসটা একটু বেশি হয় এনইএফটির তুলনায়। আর কোনো সমস্যা এতে নেই, শুধুমাত্র দুটো ব্যাংকের মধ্যে আরটিজিএস এনেবল হওয়া চাই। যে দুটো ব্যাংকের মধ্যে টাকা লেনদেন হচ্ছে দুটো ব্যাংকে আরটিজিএস অপশন এনেবল করা থাকলে কিন্তু বা আরটিজিএস সিস্টেম এনেবল করা থাকলে কিন্তু আমরা দুটো ব্যাংকের মধ্যে টাকা লেনদেন আরামসে করতে পারবো। আর বিশেষ করে বলবো যে আরবিআই কিন্তু সকল ব্যাংকেই এই ফেসিলিটি দিচ্ছে যে তারা আরটিজিএস ট্রানজাকশন করতে পারে। আর তৃতীয় যে অপশনটা টাকা লেনদেন করার সেটা হলো আইএমপিএস, মানে ওই আগেই বললাম যে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসেস, মানে খুব তাড়াতাড়ি টাকা লেনদেন করার জন্য কিন্তু এই আইএমপিএস ব্যবহার করা হয়। তো এই আইএমপিএসই হলো এমন একটা লেনদেন করার প্রক্রিয়া যার মাধ্যমে কিন্তু আমরা 24/7 মানে সব সময় অল টাইম, রাত হোক দিন হোক, সবসময় কিন্তু টাকা লেনদেন করতে পারবো। বাকিগুলোতে যে প্রবলেমসগুলো ছিল, যেরকম আরটিজিএসে আর এনএফটিতে যে প্রবলেমসগুলো ছিল, কোনোটাতে সানডেতে টাকা লেনদেন করা যেত না, কোনোটাতে পার্টিকুলার টাইমের মধ্যে টাকা লেনদেন করতে হতো, কোনোটাতে চার্জেস বেশি ছিল, কোনোটাতে লিমিট ছিল, এতে কিন্তু কোনো এসব যে প্রবলেমসগুলো এগুলো কিন্তু নেই। এতে কিন্তু মানে এই আইএমপিএসে কিন্তু আমরা 24/7 সবসময় কিন্তু টাকা লেনদেন করতে পারি। কখনোই কিন্তু এতে কোনো পার্টিকুলার টাইমিংয়ের বাধা নেই, মানে এই টাইমের মধ্যে করতে পারি এমন কোনো ব্যাপার নেই। যখন তখন কিন্তু আমরা টাকা লেনদেন করতে পারি এই আইএমপিএসের মাধ্যমে। বাট মেইন যে প্রবলেমটা সেটা হলো যে এটাতে কিন্তু খুব বেশি অ্যামাউন্ট ট্রান্সফার করা যায় না, যেহেতু এটা যখন তখন সম্ভব হয়, সেই জন্য কিন্তু ওই এনইএফটির মতো কম অ্যামাউন্টে ট্রান্সফার করা যেতে পারে। কিন্তু লাখ লাখ যখন কোটি টাকা লেনদেন করার ব্যাপার থেকে তখন কিন্তু এই আইএমপিএস ব্যবহার করতে পারবে না। আইএমপিএসে কিন্তু কম টাকার জন্যই ঠিক আছে, কম টাকা লেনদেনের ক্ষেত্রে কিন্তু আইএমপিএস ঠিক আছে, কারণ দ্রুত করতে হবে। কম টাকা লেনদেন করতে চাও এবং দ্রুত করতে চাও তাহলে কিন্তু আইএমপিএসই বেটার, আর বেশি টাকা করতে চাও তাহলে কিন্তু আরটিজিএস বেটার। তো এটাই মেনলি ডিসঅ্যাডভান্টেজেস যে আইএমপিএসের বেশি টাকা কিন্তু ট্রান্সফার করা যাবে না, কম টাকা লেনদেন করতে পারবে। কিন্তু ওই বললাম সবসময় কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবে 24/7, যে বাড়ি হোক যে সময় হোক। তো এটা কিন্তু একটা ভালো ফেসিলিটি এই আইএমপিএসের। তো ফ্রেন্ডস, আশা করবো তোমরা ব্যাপারটা অবশ্যই বুঝতে পারলে যে আরটিজিএস কি, আইএমপিএস কি এবং এনইএফটি কি, তিনটি যে ট্রানজাকশানস আছে অনলাইন ট্রানজাকশনের প্রক্রিয়া, এগুলো কি, কোনটার মানে কি, কোনটা কীভাবে কাজ করে এবং কোনটার লিমিট কত এবং কোনটার ভালো দিক কোনটার খারাপ দিক, সব কিছু কিন্তু আমি তোমাদেরকে বললাম। এছাড়াও যদি তোমাদের আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি কিন্তু সে ব্যাপারে আরও ভিডিও বানাবার চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করবে এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে যখনই এরকম ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।